আপকি আদালতে সঞ্জয় দত্তের ওপর অভিযোগ হলো যে উনি রাজনীতির জন্য একেবারেই যোগ্য নন। সঞ্জয়, আপনি অনেকবার বলেছেন যে আমার 50 বছর বয়স হয়েছে, কিন্তু আপনার যেসব বন্ধু বান্ধবরা আছেন, মিডিয়াতে পার্সোনাল বন্ধু আছেন, আপনার বন্ধুরা আজও বলেন যে সঞ্জু বাবা, কিন্তু আপনার হৃদয় এবং মন আজও সেই ছোট্ট বাবার মতো, বাচ্চাদের মতো। হ্যাঁ রাজুদা, সেটা সত্যি কথাই। রাজুদা, আমিও এটা ভেবেছি যে 50 বছরের বাবা পৃথিবীতে একটাই আছে, সেটা হলাম আমি। পলিটিক্স তো আর বাচ্চাদের খেলা নয়। বাচ্চারাও দেখে, চেষ্টা করে, আমিও করব বাচ্চা হয়ে হয়তো, আর সেটা নিশ্চয়ই একটু ডিফারেন্ট হবে। বড় বড় খেলোয়াড়রা আছে, বড় বড় সমস্যা আছে, কেঁচো খুঁড়তে কেউটে বের করবে, পুরনো কেস ফাইলগুলো বার করবে। হ্যাঁ অবশ্যই। আপনি লখনৌ গিয়েছিলেন, সেখানে পোস্টার লাগানো হয়েছিল AK-47 এর। রাজুদা, আপনি সত্যি কথাই বলছেন, কিন্তু এই যে মাত্র 16-17 বছর সেটা আমার জীবনের হয়েছে, তার থেকে বেশি অভিযোগ তো তুলবে না লোকজন, তাই না? তাই আমি একটু ইউজড হয়ে গেছি, ওরা যত গালাগাল দেবে আমি ততই এটা করব। রাম জেঠমালানির একটা আর্টিকেল আমি পড়েছিলাম, যিনি আপনার কেস লড়েছিলেন, আপনাকে বেল পাইয়ে দিয়েছিলেন, আপনাকে খুব ভালোবাসতেন। উনি একটা বড়সড় স্টেটমেন্ট দিয়েছিলেন যে সঞ্জয় দত্তের এমপি হওয়াটা আমাদের দেশের সিকিউরিটির ক্ষেত্রে বিপদ হয়ে দাঁড়াবে। আমার তো মনে হয় না, আপনাদের কি মনে হয়? না, বাট রাম আঙ্কেল, আমি ওনাকে খুব সম্মান করি, রেসপেক্ট করি, আর অবশ্যই উনি আমার লয়ার ছিলেন, আর অবশ্যই উনি আমার সাথে ব্রিজ করেছেন। একজন লয়ার একজন মানুষের ব্রিফ নিয়ে থাকে, তখন সেটা গিয়ে পাবলিকের সামনে কিন্তু বলে না। কিন্তু আই থিঙ্ক রাম আঙ্কেল যেটা বলেছেন সেটা ওনার ইচ্ছে, আর আমি তো কোনো ন্যাশনাল থ্রেট নই ভাই। উনি সেটার কথা উল্লেখ করে বলেছিলেন যে 3টে AK-56 রাইফেল ওনার কাছ থেকে পাওয়া গিয়েছিল, 25টা হাতগোলা পাওয়া গিয়েছিল, আর এগুলো সবই হানিস ইব্রাহিম পাঠিয়েছিল আপনার কাছে। কতগুলো AK-56? 3টে আর 25টা হাতগোলা, হ্যান্ড গ্রেনেড। তাহলে কি ওনার এটা মনে হয়েছিল যে আমি ইরাকে যাচ্ছি যুদ্ধ করতে? উনি জিজ্ঞেস করেছেন যে এটা সঞ্জয় দত্তকে জিজ্ঞেস করা উচিত যে ওনাকে এই ভয়ঙ্কর ওয়েপন্স কারা সাপ্লাই করতো। এখন অল মাই রেসপেক্ট টু রাম আঙ্কেল, কিন্তু উনি যে ভয়ঙ্কর লোকের কথা বলছেন তাদের কেস তো উনি নিজেই লড়েন, জানেন কি না? উনি তো আপনার কেসও লড়েছিলেন। আমার কেসও লড়েছেন, কিন্তু এখন কি বলবো, উনি সিনিয়র মানুষ, তাই বলতে পারবো না আমি। আচ্ছা, কি কারণ হতে পারে যে রাম জেঠমালানির মতো স্বতঃস্ফূর্ত মানুষ, বড় মনের মানুষ আপনার উপর রেগে গেলেন? আমি তো সবসময় ওনাকে প্রণাম করি, জানি না কিসের রাগারাগি, সব সময় প্রণাম করি, সম্মান দিই, উনি বড়, আর জানি না কেন রেগে আছেন। এই রাগ দেখার পর আপনার কি মনে হয় যে ওনারও একটা জাদু কি ঝাপ্পি পাওয়া দরকার? আমাদের দেখা হলে অবশ্যই আমি ওনাকে জাদু কি ঝাপ্পি দিয়েই দেব। আর মনে হয় যে আপনাকে মেনে নেবেন? জানি না মানবেন কিনা, কিন্তু আমি ক্ষমা চেয়ে নেব, যে যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করে দিন, আপনি গুরুজন, আপনি সিনিয়র। আপনার কি মনে হয় এই যে নেতাগিরির যে নতুন শখ হয়েছে, এটা এই কারণে শুরু হয়েছে যে গান্ধীগিরির জন্য আপনি যে পপুলারিটি পেয়েছেন, এত জনপ্রিয়তা পেয়েছেন, তাই আপনার মনে হয়েছে হয়তো এর থেকে লাভ উঠাবেন পলিটিক্সে? না রজতদা, অ্যাকচুয়ালি ওই যে দুর্ঘটনাটা ঘটেছিল বম্বেতে 26/11-তে, সেটা দেখে আমি ভেবেছিলাম যে আমার রাজনীতিতে যাওয়া উচিত। অ্যাটলিস্ট একজন মানুষ তো কিছু করবে, কারণ আমাদের সিকিউরিটি কোথায় হিন্দুস্তানে? যে কেউ গেটওয়ে অফ ইন্ডিয়াতে ব্যাগ নিয়ে এসে হোটেলে গিয়ে মানুষকে মারতে শুরু করে দেয়, আর আমরা কিছু করতে পারি না। আমাদের সিকিউরিটি এজেন্সির কাছে ইকুইপমেন্ট নেই, তাদের কমব্যাট 60 ঘন্টা, আর কতজন মানুষ মরেছে। আর তারপর পলিটিশিয়ানরা এসব কেন ভাবেন না, কেন করি না আমরা? প্রতিটা মানুষ যারা এখানে বসে আছেন ট্যাক্স দেন, তাহলে তাদের সিকিউরিটি কোথায়? আমার কি আছে ভাই? তাই আমি ভেবেছি যে কেননা এটা একটা প্ল্যাটফর্ম, আমি যদি সেখানে গিয়ে ইভেন আই ওয়ান্ট টু ভয়েস মাই ওপিনিয়ন ফর দ্য পাবলিক। কি করতেন আপনি যদি সরকারে থাকতেন, সেই জায়গায় বসে থাকতেন যেখানে কেউ সিদ্ধান্ত নিতে পারে, যখন এরকম টেরোরিজম অ্যাটাক হবে তখন কি করবেন? আমি অ্যাটলিস্ট সেখানে গিয়ে সাপোর্ট তো করতাম,
আমি বাড়িতে বসে টিভি দেখতাম না। যদি আমি পলিটিশিয়ান হয়ে থাকি, আমি ওখানে যাব, গ্রাউন্ড জিরোতে যাব, কিছু তো করব। আর আপনিও লড়াইয়ের জন্য সেই সিট বেছেছেন, লখনৌয়ের সেই সিট যেখান থেকে 5 বার অটল বিহারী বাজপেয়ী জিতেছিলেন। একদম। অটলবাবু হলেন, আগেন যেমন আমি আগেও বলেছি, আমার বাবার মতন। আমার প্রাইম মিনিস্টার ছিলেন উনি, আর আমি ওনাকে খুবই সম্মানও করি। যদি অটলবাবু দাঁড়ান, আমি অবশ্যই রিজাইন করব। এখন তো বিজেপি লালবাবু টন্ডনকে নামিয়েছেন। আমি ওনাকেও সম্মান জানাবো, লালবাবুকে রেসপেক্ট করি আমি। ওনার জন্য উইথড্র করবেন কি না? আমি এটাও শুনেছি যে অমর সিং জি বলেছেন যে আদালত যদি সঞ্জয় দত্তকে পারমিশন না দেয় ইলেকশন লড়ার, তাহলে আপনার জায়গায় মান্যতা ইলেকশন লড়বে। মান্যতা মানে আমি ওকে বলবো যে ইলেকশন না দাঁড়াতে, ও কুকবুক লিখুক ঘরে বসে বসে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে আপনার বন্ধুর সংখ্যা কম নয়। সলমান আছেন, গোবিন্দাও আপনার ভালো বন্ধু, অনেক লম্বা লিস্ট আছে। তা যখন আপনি লখনৌতে ইলেকশন লড়বেন, তখন এরা সবাই ক্যাম্পেইন করতে আসবেন? রাজদা, আমি কাউকেই আসার জন্য বলবো না, কিন্তু যদি তাদের ইচ্ছে হয় তাহলে আমি অবশ্যই ওয়েলকাম করব। আপনার কার প্রতি সব থেকে বেশি আশা আছে যে আসবে আর আপনার জন্য ক্যাম্পেইন করবে? প্রিয়া দত্তের কাছে, আমার বোন। আর শত্রুঘ্ন সিনহাকে আমি শুনেছি আপনি চেষ্টা করছেন ভারতীয় জনতা পার্টি থেকে সমাজবাদী পার্টিতে আনার। রাজদা, আমি কোথায় চেষ্টা করছি? আমি চেষ্টা করছি সমাজবাদী পার্টি থেকে আমি লড়বো। কিন্তু শত্রুবাবু আগেন এত ভালো মানুষ, উনি এত ভালো মানুষ যে সবসময় আমার আর আমার পরিবারের পাশে দাঁড়িয়েছেন। আর অবশ্যই আমি চাইবো যে স্যার যদি আসেন তাহলে তো জমে যাবে। আমার মনে হচ্ছে যে আপনি যে রাজনীতির পাঠ রয়েছে সেটা খুব ভালোভাবেই পড়ছেন। না না, আপনি যেমন লাগেরাও মুন্না ভাইতে বলেছিলেন গুড মর্নিং মুম্বাই, তেমনি আপনি একবার গুড মর্নিং লখনৌ বলুন। তাতে যদি কারোর ভোট দেওয়ার হয় তাহলে অবশ্যই সে দেবে। এখনই বলবো। Good morning, Lucknow. This is Sanjay Dutt. কোনো স্পিচ আপনি রেডি করেছেন যে আপনি যখন ক্যাম্পেইনে যাবেন তখন কি বলবেন? জাদুকে ঝাপ্পে দিয়ে দাও ইয়ার। এখানে রজত বাবু, আপনি খুবই ডিফিকাল্ট প্রশ্ন করছেন। আপনি যদি একটা জাদুর ঝাঁপি দেন তাহলে সহজ হয়ে যাক। হয়ে যাক স্যার, হয়ে যাক স্যার। সত্যি সঞ্জু, বলতেই হবে যে জাদুকে ঝাপ্পিতে অনেক দম আছে। দম আছে। আর এরপর কি প্রশ্ন করব আমি কিছু বুঝতে পারছি না।